গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 5-এর ইভিএস পড়ব এনসিইআরটি বই থেকে। ক্লাস 5-এ টোটাল 22টা চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সুপার সেন্সেস, সেকেন্ড চ্যাপ্টার আ স্নেক চার্মা স্টোরি, থার্ড ফ্রম টেস্টিং টু ডাইজেস্টিং, এরকম করে টোটাল 22টা চ্যাপ্টার আছে। 21 নম্বর চ্যাপ্টার হচ্ছে লাইক ফাদার লাইক ডটার এবং 22 নম্বর চ্যাপ্টার হচ্ছে অন দ্য মুভ এগেন। ফার্স্ট চ্যাপ্টার হলো সুপার সেন্সেস, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক, সেরকমই বিভিন্ন পশু পাখিদেরও এরকম সেন্স আছে। কোনো পশু পাখির শ্রবণ দক্ষতা বেশি, কারোর দৃষ্টি প্রখর, সেই সম্পর্কে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তাহলে চ্যাপ্টারটা কিভাবে শুরু হচ্ছে দেখুন। মেনি ইয়ার্স এগো আ সায়েন্টিস্ট ডিড মেনি এক্সপেরিমেন্ট লাইক দিস। কোনো একজন বিজ্ঞানী ছিল যিনি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতেন এবং সেখানে তিনি কি দেখতে পেয়েছিলেন? দ্য অ্যান্টস মুভ, দে লিভ আ স্মেল অন দ্য গ্রাউন্ড। যখন কোনো পিঁপড়ে কোনো জায়গার উপর দিয়ে যায়, একটা গন্ধ রেখে যায়। অ্যান্ড দ্য আদার অ্যান্টস ফলো দ্য স্মেল টু ফাইন্ড দ্য ওয়ে। এবং পরবর্তী পিঁপড়েটা সেই গন্ধটাকেই অনুসরণ করে। আপনারা যেখানেই পিঁপড়েকে দেখবেন একটা লাইনভাবে সারিবদ্ধভাবে তারা যাচ্ছে। তারা কিভাবে যায়? তার আগে যে পিঁপড়েটা আছে তার স্মেলটাকে অনুভব করে করে যায়। আরেকটি পয়েন্ট হলো সাম মেল ইনসেক্টস ক্যান রেকগনাইজ দেয়ার ফিমেলস বাই দেয়ার স্মেল। এই কোয়েশ্চেনটা একবার এসেছিল যে কিছু পতঙ্গ আছে যারা তাদের যে ফিমেল পতঙ্গটা তাকে গন্ধের মাধ্যমে চিনতে পারে। দেখুন এখানে লেখা আছে আই এম এ সিল্ক ওয়ার্ম, আমি হচ্ছি একটা সিল্ক ওয়ার্ম। I can find my female worm from many kilometers away by her smell. মানে সিল্ক ওয়ার্মই হচ্ছে সেই পতঙ্গ যে ফিমেল সিল্ক ওয়ার্মকে এমনকি অনেক কিলোমিটার দূর থেকেও গন্ধের মাধ্যমে চিনে নিতে পারে। তারপর দেখুন মসকিউটোস ক্যান ফাইন্ড ইউ বাই দ্য স্মেল অফ ইয়োর বডি। তার মানে আমাদের যে একটা দেহের গন্ধ আছে সেটার দ্বারাই মশা আমাদের অবস্থানটা বুঝতে পেরে যায়। They also find you by the smell of the sole of your feet and the heat of your body. তাহলে আমাদের পায়ের তলার যে একটা গন্ধ আছে সেটার দ্বারা মশা আমাদেরকে চিনতে পারে। সেই জন্য দেখবেন পায়ে বেশি মশা কামড়ায়। অ্যান্ড দ্য হিট অফ ইয়োর বডি, আমরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী, সেই জন্য আমাদের বডিতে যে উষ্ণতা বা হিট আছে সেটাও কিন্তু মশা অনেক দূর থেকে বুঝতে পেরে যায়। এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিল্ক ওয়ার্ম একবার পরীক্ষাতে এসেছিল। ডগস মার্ক আউট দেয়ার ওন এরিয়া অন দ্য রোড। রাস্তার উপরে বা কোনো জায়গায় কুকুররা যেখানে থাকে তারা তাদের নিজের জায়গাটা মার্ক করে রাখে, মানে চিহ্নিত করে রাখে। এবং কিভাবে সেটা? বাই দ্য স্মেল অফ ইটস ইউরিন অর পটি, মানে দে ক্যান মেক আউট ইফ অ্যানাদার ডগ হ্যাজ কাম ইনটু দেয়ার এরিয়া। যদি অন্য কোনো কুকুর সেই এরিয়াটাতে আসে, তারা তাদের কিসের গন্ধের দ্বারা, ইউরিন বা ল্যাট্রিনের গন্ধের দ্বারা তারা চিনতে পেরে যায় যে এটা অন্য কোনো কুকুরের এরিয়া। সেম এরকমই হচ্ছে আরেকটি প্রাণী আছে, সেটা হচ্ছে টাইগার, মানে বাঘেরাও এইরকমভাবেই তাদের এরিয়া মার্ক করে রাখে। এখানে একটি গল্প আছে দেখুন, রজনী এবং সুশীলা এই দুই বোনের। রজনীর একটি 6 মাসের ছেলে আছে যার নাম হচ্ছে দীপক, এবং সুশীলার একটি মেয়ে আছে। এবং এই দীপক এবং সুশীলার মেয়ে একই সময়ে পটি করে। কিন্তু সুশীলা যখন তার মেয়েকে ক্লিন করে তখন তার কোনো গন্ধ লাগে না। কিন্তু সে যখন তার দিদির ছেলে দীপক তাকে ক্লিন করতে যায় তখন সে কী করে? সে কভার্ড হার নোজ উইথ হার দুপাট্টা, সে তার ওড়না দিয়ে তার নাকটা ঢেকে নেয়, মানে তখন তার সেই গন্ধ লেগে যায়। এখানে কি বোঝানো হচ্ছে? এখানে ফ্যামিলিতে ডিসক্রিমিনেশন বোঝানো হচ্ছে, মানে একজনের সাথে যে বিহেভিয়ারটা হচ্ছে অন্যজনের সাথে কিন্তু অন্য রকম বিহেভিয়ার হচ্ছে। সুশীলাস এক্সাম্পল ইলাস্ট্রেট আ কমন সিচুয়েশন ইন ফ্যামিলিজ। সুশীলার যে উদাহরণ এখানে দেওয়া হচ্ছে এটা বিভিন্ন পরিবারেই এরকম একটা সিচুয়েশন দেখা যায়, এটা খুবই কমন। ডিসকাস উইথ চিলড্রেন হাউ উই অফেন ফাইন্ড আ স্মেল
bad when we think it is from something dirty. যখন আমরা ভেবেই নিই যে এটা একটা বাজে জায়গা থেকে আসছে, তখন সেই গন্ধটা আমাদের খারাপ লাগে। ইফ উই অ্যানালাইজ ইট, তারপর আমরা যদি সেটা নিয়ে বিশ্লেষণ করি, উই মে নট বি সো অফেন্ডেড বাই সার্টেন স্মেলস। আমাদের হয়তো এরকম গন্ধ থেকে তখন আর বিরক্তিবোধ হয় না। মোস্ট অফ দ্য বার্ডস হ্যাভ দেয়ার আইস অন আইদার সাইড অফ দ্য হেড। মানুষের যেমন একই জায়গাতে দুটো চোখ থাকে, কিন্তু পাখিদের একদিকে একটা চোখ, অপর দিকে দেখুন আরেকটা চোখ আছে। এই যে পাখিগুলোর ছবি এখানে দেওয়া হয়েছে, এইখান থেকেও একবার পরীক্ষা এসেছিল, দেয়ার আইস ক্যান ফোকাস অন টু ডিফারেন্ট থিংস অ্যাট এ টাইম। তার মানে একই সময়ে ওরা দুটো জিনিস দেখতে পায়। When they look straight ahead, both their eyes focus on the same object. মানে যখন তারা একদম সোজাভাবে তাকায়, তখন কিন্তু তাদের দুটো চোখই যে কোনো একটা বস্তুকে ফোকাস করে। এই কোশ্চেনটা এসেছিল যে একই সময় তারা দুটো ডিফারেন্ট বস্তুকে দেখতে পায়। টিচার্স নোটে দেখুন লেখা আছে, when a bird focuses both eyes on an object. যখন একটি বস্তুর উপরই কোনো একটি পাখি তার দুটো চোখকেই ফোকাস করে, মানে স্থির করে, ইট ক্যান এস্টিমেট দ্য ডিস্টেন্স। তাহলে পাখিটা কি করে বস্তুটি কত দূরে আছে সেটা পর্যন্ত বুঝে যায়। হোয়েন ইট ফোকাস অন টু ডিফারেন্ট থিংস, কিন্তু যখন দুটো ডিফারেন্ট থিংসের উপর, বস্তুর উপর তার চোখের দৃষ্টি নিক্ষেপ করে, ইট ইনক্রিজেস ইটস রেঞ্জ অফ ভিশন। তাহলে কি হয়, তখন তার দৃষ্টিশক্তির যে রেঞ্জ, মানে যে বিস্তার, সেটা হচ্ছে বৃদ্ধি পায়। Children will understand this better once they start observing the location of eyes of different birds. যখন ছেলেমেয়েরা বিভিন্ন পাখিদের বিভিন্ন ধরনের যে চোখের অবস্থান লক্ষ্য করবে, while seeing with one eye and then with two eyes. মানে আমরাও যদি একটা চোখ বন্ধ করে কোনো বস্তুকে দেখি, আবার যদি দুটো চোখ খুলে বস্তুকে দেখি, আমরাও বুঝতে পারবো যে আমরা আলাদা আলাদা ছবি দেখতে পাচ্ছি। এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো লেখা আছে দেখুন, কাইটস, ইগলস আর ভালচার্স এরা কি করে, ক্যান সি 4 times অ্যাজ ফার উই ক্যান সি। তাহলে মানুষ যে চোখের যে দৃষ্টি মানুষের, তার প্রায় 4 গুণ দৃষ্টি হচ্ছে কাইটস, ইগলস অ্যান্ড ভালচার্স। এই কোশ্চেনগুলো আপনাদের ইংলিশে টার্মগুলো মনে রাখতে হবে, কোশ্চেন যেহেতু ইংলিশে হয়। তাহলে 3টি পাখির নাম কি, কাইটস, ইগলস অ্যান্ড ভালচার্স, যারা মানুষের থেকে 4 গুণ বেশি দেখতে পায়। These birds can see things from a distance of 8 meter. এবং কত দূরত্ব থেকে তারা দেখতে পায়, তারা হচ্ছে 8 মিটার দূরত্ব থেকে দেখতে পায়। Animals cannot see many colors. আমরা যেমন সমস্ত রং দেখতে পাচ্ছি, পশু পাখিরা কিন্তু সব রং দেখতে পায় না। এখানে একটা ছবি দেওয়া আছে দেখুন, এখানে লেখা আছে কোন প্রাণী কীরকম দেখতে পায়। এখানে দেখুন একটা মানুষের ছবি আছে, মানুষ কিন্তু সব রং দেখতে পাচ্ছে। এখানে একটা পাখির ছবি আছে, দেখুন এখানে একটু ডিফারেন্ট দেখাচ্ছে। আবার এখানে একটা কুকুরের ছবি আছে, দেখুন সে আরোই ডিফারেন্ট দেখছে। এবং এখানে একটা ইঁদুরের ছবি আছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছে। এই যে কুকুরের ছবিটা আছে দেখুন, এটা প্রায় গ্রিনিশ দেখাচ্ছে, গ্রিন কালারের। এখানে নিচে লেখা আছে, ইট ইজ বিলিভ দ্যাট অ্যানিমালস দ্যাট আর অ্যাওয়েক ইন দ্য ডে টাইম ক্যান সি সাম কালার্স। যে সমস্ত পশু পাখিরা সকালবেলায় জেগে থাকে, তারা তবুও কিছুটা রং দেখতে পায়। কিন্তু দোজ অ্যানিমালস, সেই সমস্ত প্রাণী, দ্যাট আর অ্যাওয়েক অ্যাট নাইট, যারা রাত্রিবেলায় জেগে থাকে, যেমন প্যাঁচা, ক্যান সি থিংস অনলি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার্স, শুধুমাত্র তারা কালো এবং সাদা রং দেখতে পায়। যেমন এই ছবিটাতে দেখানো হচ্ছিল যে দেখুন, এই যে কালো এবং সাদা রং দেখতে পায় তারা বাকি কালারগুলো দেখতে পায় না। সাউন্ডস সেন্ড মেসেজ। কিছু কিছু প্রাণীরা আছে যারা কোনো ডেঞ্জারের বা যদি কোনো খরা হচ্ছে, বন্যা হচ্ছে বা কখনো দাবানল লাগছে, সেই সিগন্যালগুলো তার যে অন্য প্রাণী তাদেরকে বোঝানোর জন্য কিছু সাউন্ড ইউজ করে। যেমন আ লাঙ্গুর ওয়ার্নস আদার্স অফ ডেঞ্জার্স লাইক এ টাইগার অর লেপার্ড। তাহলে কারা কারা এরকম ওয়ার্নিং বেল দেয়, লাঙ্গুর দিতে পারে, টাইগার দিতে পারে এবং লেপার্ড, এই 3জন প্রাণী ওয়ার্নিং বেল দেয়। সাম বার্ডস ইভেন হ্যাভ ডিফারেন্ট সাউন্ডস। তাহলে কিছু কিছু পাখির আবার বিভিন্ন ধরনের আওয়াজ আছে।
ফর ডিফারেন্ট কাইন্ডস অফ ডেঞ্জার, বিভিন্ন ধরনের ডেঞ্জারের জন্য। এই লাঙ্গুর একবার এসেছিল পরীক্ষায়, যে এ হচ্ছে ওয়ার্নিং কল দেয়। ফিশেস গিভ অ্যালার্ম কল বাই ইলেকট্রিক সিগন্যালস, তাহলে ইলেকট্রিক সিগন্যাল বা বৈদ্যুতিক তরঙ্গ এটা কাদের জন্য ইউজ করা হয়? মাছেদের জন্য। ইন ডিসেম্বর 2004, 2004-এ আমরা সবাই জানি যে এখানে সুনামি হয়েছিল আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে। কি লেখা আছে দেখুন, অ্যানিমালস বিহেভিং ইন আ ডিফারেন্ট ম্যানার, মানে বিভিন্ন প্রাণীরা কি করছিল, তারা স্বাভাবিক যেমন জীবনযাত্রায় থাকে তার থেকে একটু আলাদা বিহেভিয়ার করছিল। দে গেস্ট সাম ডেঞ্জার, তারা আশঙ্কা করছিল যে কোনো একটা বিপদ আসতে চলেছে। সো দে মুভড অ্যাওয়ে টু এ সেফার পার্ট অফ দ্য আইসল্যান্ড, সেই জন্য যেই জায়গাটাতে প্রপারলি সুনামি হয়েছিল সেখানকার কিছু মাছ অন্য জায়গাতে আগে থেকেই সরে গিয়েছিল। Soon after, the island were hit by the tsunami, but these people were saved. তাহলে কি হলো, যে সুনামির খবর কিন্তু মাছেরা বা অন্যান্য প্রাণীরা আগে থেকেই জানতে পেরে গেছিল। ডলফিনস অলসো মেক ডিফারেন্ট সাউন্ড টু গিভ মেসেজেস, তাহলে কি ডলফিনও হচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ড ক্রিয়েট করে অন্য ডলফিনকে মেসেজ দেওয়ার জন্য, যদি কোনো ডেঞ্জার থেকে থাকে সেই জন্য। সায়েন্টিস্ট বিলিভ, বিজ্ঞানীরা কি বলছেন, তারা বিশ্বাস করছেন যে দ্যাট মেনি অ্যানিমালস হ্যাভ এ স্পেশাল ল্যাঙ্গুয়েজ অন দেয়ার ওন, মানে বিভিন্ন প্রাণীদের নিজেদেরই বিভিন্ন ধরনের ভাষা রয়েছে যেটা আমরা বুঝতে পারি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে স্লথ। স্লথ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন বিভিন্ন বছর এসেছে। কত ঘন্টা স্লথ ঘুমায়? অলমোস্ট 17 আওয়ার্স আ ডে, মানে একদিনে 17 ঘন্টা ঘুমায়। স্লিপিং ওয়াইল হ্যাঙ্গিং আপসাইড ডাউন অন এ ট্রি ব্রাঞ্চ, তাহলে গাছের কোনো শাখা পোশাখায় ঝুলতে ঝুলতেই এরা ঘুমায়। দ্য স্লথ ইটস দ্য লিভস অফ দ্য সেম ট্রি অন হুইচ ইট লিভস, যেই গাছে স্লথ থাকে সেই গাছেরই পাতা খায়। When it has eaten enough leaves from that tree, it moves to the nearby tree, মানে এতটাই অলস প্রাণী স্লথ, এ কিন্তু অন্য গাছে চট করে যায় না। যেই গাছে সে বসবাস করছে তার পাতা প্রায় যখন শেষ হয়ে আসবে তখন সে অন্য গাছে যাবে। কোশ্চেন আসে যে কত বছর স্লথ বাঁচে? অ্যাবাউট 40 ইয়ার্স, তাহলে 40 বছর এক একটা স্লথ বাঁচে। আরেকটা কোশ্চেন আসে যে কতগুলো গাছ সে পরিবর্তন করে? ইন দ্যাট টাইম দে মুভ অ্যারাউন্ড 8 ট্রিজ, তাহলে তারা টোটাল 8টি গাছ পরিবর্তন করে। এখান থেকে 3টে কোশ্চেন হলো, তারা 17 ঘন্টা ঘুমায়, তারা 40 বছর বাঁচে এবং তারা 8টি গাছ পরিবর্তন করে তাদের পুরো জীবন সার্কেলে। এখানে দেখুন একটা গ্রাফ দেখাচ্ছে, এই গ্রাফের প্রত্যেকটা পার্ট হচ্ছে 2 ঘন্টা করে, তাহলে টোটাল 12টা ভাগ আছে এবং টোটাল হচ্ছে 24 ঘন্টা। এভাবেই নিচে কিছু ক্লক আঁকা আছে। তাহলে দেখুন এইগুলো কোশ্চেন আসে, গরু তাহলে কত ঘন্টা ঘুমায়? এক একটা ঘর যেহেতু 2 ঘন্টা করে, তাহলে 2 + 2 মানে টোটাল 4 ঘন্টা ঘুমায়। পাইথন কত ঘন্টা ঘুমায়? দেখুন টোটাল 9টা ভাগ আছে আর প্রতিটা ভাগ 2 ঘন্টা করে, তার মানে 18 ঘন্টা ঘুমায়। এবং জিরাফ মাত্র 2 ঘন্টা ঘুমায়। এবং একটা বিড়াল কত ঘন্টা ঘুমায়? দেখুন 12 ঘন্টা ঘুমায়। তাহলে একটা বিড়াল হচ্ছে 12 ঘন্টা ঘুমায়, একটা জিরাফ সব থেকে কম 2 ঘন্টা ঘুমায়, একটা পাইথন স্নেক 18 ঘন্টা ঘুমায় এবং একটা গরু 4 ঘন্টা ঘুমায়। The sleeping and walking routine of animals is given in a 24-hour clock. এই যে পুরো ডায়াগ্রামগুলো যে আছে ঘড়ির আকারে দেওয়া হয়েছে, কে কতক্ষণ ঘুমায় সেটার কথা বলা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিসে আমরা আসছি, সেটা হচ্ছে বাঘ। বাঘ থেকেও কোশ্চেন আসে। দেখুন কাইটস, ভালচার, ইগল এরা আমাদের কত গুণ দেখতে পেত? এরা আমাদের 4 গুণ দেখতে পেত। কিন্তু এখানে লেখা আছে দেখুন, আ টাইগার ক্যান সি 6 টাইমস বেটার অ্যাট নাইট দ্যান মোস্ট অফ আস, আমাদের থেকেও রাত্রিবেলাতেও প্রায় 6 গুণ বেশি ভালোকে দেখতে পায় বাঘ। তাহলে কত গুণ বেশি? 6 গুণ বেশি, 6 টাইমস বেটার। নেক্সট পয়েন্টে বলছে দ্য টাইগার্স হুইস্কার্স, মানে দেখুন এই যে সাদা সাদা যে মোচগুলো আছে
বাঘের মুখগুলোর পাশে। আর ভেরি সেন্সিটিভ, খুবই সংবেদনশীল। কতটা সংবেদনশীল? ক্যান সেন্স দ্য মুভমেন্ট অর ভাইব্রেশন ইন এয়ার, দে হেল্প দ্য টাইগার মুভ অন দ্য ডার্ক অ্যান্ড ফাইন্ড ইটস প্রে। তাহলে এই মোচগুলোই বাঘকে কিসে সাহায্য করে? যে কোনো জঙ্গলের মধ্যে কোনো পাতা যদি নড়ে, মানে সেখানে যদি কোনো প্রাণী বা হরিণ বা কেউ এসে থাকে, তখন যে পাতাগুলো নড়ে সেই শব্দগুলো পর্যন্ত তারা শুনতে পায়, বুঝতে পারে। এখানে কি বলছে? আ টাইগার সেন্স অফ হিয়ারিং ইজ সো শার্প দ্যাট ইট ক্যান মেক আউট দ্য ডিফারেন্স বিটুইন দ্য রাসলিং অফ লিভস অ্যান্ড দ্য সাউন্ড অফ অ্যান অ্যানিমাল মুভিং অন দ্য গ্রাস। তাহলে কতটাই সংবেদনশীল এদের শ্রবণ ক্ষমতা, যে এরা বুঝতে পারে যে কোনটা শুধুমাত্র পাতা নড়ার আওয়াজ আর কোনটা কোনো প্রাণী সেখান দিয়ে চলাফেরা করছে তার আওয়াজ। দ্য ইয়ার্স অফ দ্য টাইগার ক্যান মুভ ইন ডিফারেন্ট ডিরেকশন। এই জিনিসটা খুবই ভালো, দেখুন যেটা বাঘেরই হয় যে তারা তাদের কানটাকে বিভিন্ন দিকে ঘুরাতে পারে। আপনারা চেষ্টা করুন যে আপনারা আপনাদের কানটাকে ঘুরাতে পারছেন কিনা। তারপরে কি লেখা আছে দেখুন, টাইগার্স মেক ডিফারেন্ট সাউন্ডস ফর ডিফারেন্ট পারপাস। তারা বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন রকম আওয়াজ করে। ইট রোর, বাঘ যে চিৎকার করে, ইট রোর ক্যান বি হিয়ার্ড আপ টু 3 কিলোমিটার্স অ্যাওয়ে। মানে কোনো বাঘ যদি চিৎকার করে আপনি সেটা শুনতে পাচ্ছেন, মানে ভেবে নেবেন আপনার থেকে 3 কিলোমিটার দূরেই কিন্তু বাঘটা রয়েছে, কারণ 3 কিলোমিটার থেকে বাঘের গর্জন শোনা যায়। ইচ টাইগার হ্যাজ ইটস ওন এরিয়া, প্রত্যেকটা বাঘের আলাদা আলাদা এরিয়া আছে। হুইচ মে কভার সেভারাল কিলোমিটার্স, যেটা কিনা কয়েক কিলোমিটার পর্যন্ত হয়। টাইগার্স মার্ক দেয়ার এরিয়া উইথ দেয়ার ইউরিন, ডগের মতোই এরাও তাদের ইউরিন দিয়ে তাদের যে এরিয়া বা জায়গা সেটাকে মার্ক করে রাখে। আ টাইগার ক্যান অ্যাট ওয়ান্স কাম টু নো ইফ দিস ইজ অ্যানাদার টাইগার ইন ইটস এরিয়া বাই দ্য স্মেল অফ দ্য ইউরিন। আ টাইগার উইল অ্যাভয়েড গোয়িং ইনটু অ্যানাদার টাইগার্স এরিয়া। দেখুন বাঘ কিন্তু মানুষের থেকেও ভালো, এরা যখন বুঝতে পারে যে এটা অন্য কোনো টাইগারের এরিয়া, তারা কিন্তু কি লেখা আছে, উইল অ্যাভয়েড গোয়িং ইনটু অ্যানাদার টাইগার্স এরিয়া, তারা কিন্তু সেই জায়গাতে যায় না, সেটাকে তারা অ্যাভয়েড করে। মানে প্রত্যেকটা বাঘের আলাদা আলাদা এরিয়া, সেটা কয়েক কিলোমিটার জুড়ে হয় এবং কোনো বাঘই অন্য কোনো বাঘের এরিয়ায় যেতে চায় না। এখান থেকেও কোয়েশ্চেন আসে দেখুন, যে কোনো প্রাণীকে কিসের জন্য মারা হচ্ছে। এলিফ্যান্টস আর কিল্ড ফর দেয়ার টাস্ক, আপনাদেরকে এটা টাস্ক হিসাবেই মনে রাখতে হবে, মানে যে একটা দাঁত দেখা যায় বড় দেখে সেইটাই হচ্ছে টাস্ক। রাইনোসরস ফর ইটস হর্ন, এক সিংহ গন্ডার আপনারা জানেন, সেই সিংহটার জন্যই রাইনোসরকে মারা হয়। টাইগার্স, ক্রোকোডাইল, বাঘ এবং যে কুমির এবং স্নেক, এদেরকে তো তাদের চামড়া মানে স্কিনের জন্য তাদেরকে মারা হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাস্ক ডিয়ার, কস্তুরী মৃগ, আর কিল জাস্ট টু মেক আ লিটিল সেন্ট ফ্রম ইট মাস্ক। তাহলে এদের যে মাস্ক থাকে সেখান থেকে সেন্ট তৈরির জন্য কস্তুরী মৃগকে মারা হয়। এটা একবার এসেছিল মাস্ক ডিয়ার। ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে কি লেখা আছে, দ্য নাম্বার অফ টাইগার্স অ্যান্ড মেনি আদার অ্যানিমালস ইন আওয়ার কান্ট্রি ইজ রিডিউসিং। বাঘের মতোই বিভিন্ন যে পশু পাখি আছে তাদের কি সংখ্যা প্রচুরভাবেই কমে আসছে, এমনভাবেই কমে আসছে যে দে উইল সুন ডিসঅ্যাপিয়ার, তারা হঠাৎ করেই প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। টু প্রোটেক্ট দেম, তাদের জন্য কি হয়েছে, বিভিন্ন ধরনের ন্যাশনাল পার্ক রয়েছে, বিভিন্ন ধরনের আইন আনা হয়েছে। এখান থেকে একটা কোশ্চেন আছে, জিম করবেট পার্ক ইন উত্তরাখণ্ড অ্যান্ড ঘানা, ভারতপুর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। যে জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা একবার এসেও ছিল, এটা উত্তরাখণ্ডে আছে। এবং ঘানা কোথায় আছে? ঘানা হচ্ছে একটি পাখিরালয় আর কি, যেটা রাজস্থানের ভরতপুর ডিস্ট্রিক্টে আছে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা ঘানা পাখিরালয় যেটা রাজস্থানের ভরতপুরে আছে, এবং জিম করবেট ন্যাশনাল পার্ক যেটা উত্তরাখণ্ডে আছে। প্রথম চ্যাপ্টারটা অনেকই বড় ছিল আর ওখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনও আছে। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আ স্নেক চার্মার স্টোরি। স্নেক চার্মার মানে যারা হচ্ছে সাপুড়ে। আই এম আরিয়ানাথ, এখানে আরিয়ানাথ বলে একটা বাচ্চা আছে যার ফ্যামিলিতে তার বাবা, তার ঠাকুরদা সবাই হচ্ছে এক একজন সাপুড়ে, যারা সাপ নিয়ে খেলা দেখায়।
এখানে একটি ইম্পর্টেন্ট নকশার কথা বলা হয়েছে বা ডিজাইন, সেটা হচ্ছে নাগ গুফা। নাগ গুফা মানে কোনো সাপের গুহা নয়, নাগ গুফা হচ্ছে এক প্রকারের রঙ্গোলি ডিজাইন। সেটা কোথায় কোথায় বিখ্যাত, সেটা হচ্ছে সৌরাষ্ট্র, গুজরাট এবং সাউথ ইন্ডিয়াতে বিখ্যাত। নাগ গুফা হচ্ছে একটা ডিজাইন, রঙ্গোলি ডিজাইন বা আলপনা বলতে পারেন। সেটা কোথায় কোথায় বিখ্যাত, সৌরাষ্ট্র, গুজরাট অ্যান্ড সাউথ ইন্ডিয়া। টিচারদের জন্য লেখা আছে, টক টু চিলড্রেন অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্স রিলেটেড টু স্নেক্স বিফোর স্টার্টিং উইথ দিস ন্যারেটিভ। দিস উড মেক দ্য লেসন মোর ইন্টারেস্টিং। মানে বাচ্চাদের সাথে তাদের বিভিন্ন সাপ সম্পর্কে কীরকম অভিজ্ঞতা আছে সেটা আগে জানার পর চ্যাপ্টার শুরু করতে বলছে। মানে এখানে পেডাগগিতে কি বোঝানো হচ্ছে দেখুন, কোনো চ্যাপ্টার স্টার্ট করার আগে সেইটা সম্পর্কে যেন বাচ্চাদের সাথে আগে ডিসকাস করা হয় বা তাদের অভিজ্ঞতা নেওয়া হয়। এখানে দেখুন আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নাগ গুফা ডিজাইন বা নাগ গুফার রঙ্গোলি। আরেকটা আছে দেখুন, এই যে এগুলো হচ্ছে সব নাগ গুফা ডিজাইন, যেটা সৌরাষ্ট্র, সাউথ ইন্ডিয়া এই সমস্ত জায়গাগুলোতে বিখ্যাত। যেরকম আমরা ক্লাস 4-এ পড়েছিলাম মধুবনী ইন বিহার, সেরকম হচ্ছে সৌরাষ্ট্র বা সাউথ ইন্ডিয়াতে হচ্ছে নাগ গুফা। এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে যে গভর্নমেন্ট হ্যাজ মেড ল দ্যাট নো ওয়ান ক্যান ক্যাচ ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড কিপ দেম। এখন গভর্নমেন্ট কি ল বানিয়েছে যে কোনো বন্য পশু পাখি বা সাপ এগুলোকে ধরা যাবে না বা তাদেরকে মারা যাবে না। কারণ সাপের বিশেষ করে স্কিন এবং বিষ দুটোই অনেক বিশাল দামে আর কি বাইরে বিক্রি করে দেওয়া হয় ওষুধ তৈরির জন্য বিশেষত। আর এই যে ফাংস, এই কথাটা আছে, ফাংস হচ্ছে কোনো সাপের দেখবেন সামনের দিকে যে দুটো দাঁত থাকে, সেই দুটো দাঁতকে বলা হচ্ছে ফাংস। এখানের একটি ইম্পর্টেন্ট নাম হলো কালবেলিয়া। এখান থেকে কোশ্চেন আসে যে কালবেলিয়া মানে কি। কালবেলিয়া মানে হচ্ছে সাপুড়ে, সাপুড়েদেরকে কালবেলিয়া বলা হয়। তারা কি করছে দেখুন, উই ইভেন গিফট স্নেক টু আওয়ার ডটার্স হোয়েন দে গেট ম্যারিড। তাহলে যখন তাদের মেয়ের বিয়ে হয় তখন তারা কি গিফট করে, তারা সাপ গিফট করে। কিন্তু সাপুড়েরা কোনোদিনই সাপকে মারে না, তারা শুধু খেলা দেখায়। এখান থেকে আমরা শুধু এই ওয়ার্ডটা পড়বো কালবেলিয়া। কালবেলিয়া হচ্ছে যারা সাপের খেলা দেখায় তাদেরকে বলা হয়। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইউজড ইন বিন পার্টি। যখন তারা বিন বাজায় বা বিন পার্টি করে তখন কি কি ইনস্ট্রুমেন্ট তাদের সঙ্গে থাকে, বিন থাকে, টুম্বা থাকে, খঞ্জিরি থাকে অ্যান্ড ঢোল থাকে। এই চারটেই কিন্তু একবার এসেছিল, বিন, টুম্বা, খঞ্জিরি অ্যান্ড ঢোল, এই সবগুলো নিয়ে কিন্তু বিন পার্টি হয়। এখানে দেখুন সব থেকে বিষাক্ত সাপেদের কথা বলা হয়েছে। 4 টাইপস অফ স্নেকস আর পয়জনাস। সেই চারটে ধরনের সাপ কি কি, কোবরা মানে যেটাকে আমরা খরিশ বলে থাকি, কিন্তু আমরা এখানে ইংলিশেই পড়ব যেহেতু কোশ্চেন আমাদের ইংলিশে হয়। কমন ক্রেট বা চিতি, রাসেল ভাইপার বা একে দুবাইয়া বলা হয়, এবং স্কেলড ভাইপার বা আফাই। তাহলে চারটে নাম কি, এবং ব্র্যাকেটে যে নামগুলো দেওয়া আছে এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। তাহলে চারটে ইম্পর্টেন্ট নাম হলো কোবরা, কমন ক্রেট, রাসেল ভাইপার বা দুবাইয়া আর স্কেলড ভাইপার বা আফাই। যেটা আমি আগেই বলছিলাম, 2 হলো টিথ যেটাকে ফাংস বলা হয়। ফাংস বলা হচ্ছে সাপের টিথকে। হোয়েন ইট বাইটস, যখন কোনো সাপ কামড়ায় তখন এই দাঁতগুলো আসলে ফাঁকা হয় ভিতরের দিক থেকে এবং এই দাঁতের ভিতর দিয়েই পয়জনটা শরীরের মধ্যে ঢুকে যায়, সেটাই এখানে লেখা আছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ফ্রম টেস্টিং টু ডাইজেস্টিং। মানে আমরা যে কোনো খাবারের টেস্ট পাচ্ছি, সেটাকে খাচ্ছি এবং সেটা আবার কিভাবে আমরা পরিপাচিত করছি সেই নিয়ে 3rd চ্যাপ্টার। এখানে একটি গল্প লেখা আছে ডক্টর বিউমন্টকে নিয়ে। এই নামটি আপনারা মনে রাখবেন, ডক্টর বিউমন্ট, যে হচ্ছে স্টোমাক আবিষ্কার করেছে মানে পাকস্থলী। এখানে একটা সোলজারের কথা বলা থাকে যে মার্টিন। আপনাদের শুধু মনে রাখতে হবে 1822 এবং ডক্টর বিউমন্ট যে স্টোমাক আবিষ্কার করেছে। মার্টিনের এখানে একটা গল্প আছে ছোট দেখে। মার্টিনের একটা গুলি লেগেছিল এবং সে অনেকটাই ভুগছিল। তখন ডক্টর বিউমন্ট তাকে ট্রিট করার জন্য গেছিল এবং তিনি দেখতে পান যে তার স্টোমাকের ওখানে একটা হোল হয়েছে এবং সেখান থেকে তিনি কিছু জুস নিয়ে থাকেন, মানে যেটা আপনারা জানেনই HCl, পাকস্থলীতে আমাদের HCl থাকে আর HCl হচ্ছে একটা অ্যাসিড টাইপের জুস।
এখান থেকে এই 3টে কোশ্চেন ইম্পর্টেন্ট। 1822 সাল, ডক্টর বিউমন্ট এবং অ্যাসিড টাইপের জুস যেটা আমরা স্টোমাকে পাই, অর্থাৎ পাকস্থলিতে পাই। এই গল্পটা আপনারা পড়ে নিতে পারেন, এখান থেকে কোনো কোশ্চেন আসে না। ওই মার্টিনকে সারাতে গিয়েই ডক্টর বিউমন্ট এই স্টোমাকের জিনিসটি আর কি মানে পাকস্থলী আবিষ্কার করে থাকেন। এইবার পরীক্ষায় যেটা আসে দেখুন 2024 এই কোশ্চেনটা এসেছিলো, আর আমি এটা ভুলও করেছিলাম যে বয়েলড মিল্ক, দেখুন 2 আওয়ার্স, এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছিলো। এটা 2024 এই কোশ্চেনটা এসেছে। তাহলে আপনাদের জানতে হবে যে আমাদের যে পাকস্থলী আছে সেখানে কোনো কিছু জিনিস পরিপাচিত হতে কত সময় লাগে। আনবয়েলড মিল্ক 2 আওয়ার্স 15 মিনিটস লাগে, বয়েলড মিল্ক 2 আওয়ার্স লাগে, ফুল বয়েলড এগ 3 আওয়ার্স 30 মিনিটস লাগে, আর হাফ বয়েলড হলে 3 আওয়ার্স লাগে। র এগ তাহলে হচ্ছে 2 আওয়ার্স লাগে, আর র এগ 1 আওয়ার 30 মিনিটস লাগে। যদি বিটেন শব্দটি থাকে তাহলেই 2 আওয়ার্স হবে। এখানে দেখুন একটি বাচ্চা মেয়ে এবং একটি বাচ্চা ছেলের ছবি দেওয়া হয়েছে। খুব ভালো করে যদি লক্ষ্য করেন দেখুন বাচ্চা মেয়েটা একদম শুকিয়ে রোগা হয়ে যাচ্ছে, এবং এই যে বাচ্চা ছেলেটা দেখুন তার গাল, তার পেট এগুলো সব ফুলে যাচ্ছে। এগুলো আসলে দুটো রোগ, কোয়াশিয়রকর অ্যান্ড ম্যারাসমাস। দেখুন এখানে লেখা আছে রশ্মি যে মেয়েটি তার 5 বছর। সি লুকস অ্যাবাউট 3 years old. সি হ্যাজ ভেরি থিন আর্মস, লেগস অ্যান্ড আ পট বেলি. সি অফেন ফল সিক। মানে কি তাদের পেটটা অনেক বড় হবে, কিন্তু তাদের হাত পাগুলো কি হবে একদম সরু সরু হবে। তাহলে কি হাত পাগুলো একদম সরু সরু হবে এবং পেটটা হচ্ছে অনেক বড় হবে। সি অলওয়েজ ফিলস টায়ার্ড, সে সহজেই ক্লান্ত হয়ে যায়। ক্যান নট গো টু স্কুল রেগুলারলি, এবং কি হয় সে প্রতিদিনই স্কুল যেতে পারে না। কৈলাসের জন্য লেখা আছে দেখুন হি লুকস ওল্ডার দ্যান হিজ এজ। এখানে হচ্ছে উল্টো হচ্ছে, তাকে তার বয়সের থেকেও বেশি দেখাচ্ছে। হিজ বডি ইজ ফ্যাট, সে প্রচুর মেটা এবং ফ্ল্যাবি মানে কি পুরো ফুলে থাকছে। হি হ্যাজ পেন হিজ লেগ, তার পুরো বডিটা যেহেতু ফোলা সেই পুরো ভারটা বহন করছে তার পা, সেই জন্য তার পাটাও হচ্ছে অনেক ব্যথা করে। হি গোজ টু স্কুল বাই বাস, সে বাসে করে স্কুলে যায়। অ্যান্ড স্পেন্ডস মেনি আওয়ার্স ওয়াচিং টিভি, এবং সারাক্ষণ টিভি দেখে কারণ তার আর কিছুতে মন বসে না। ফুডে কি বলছে দেখুন হি ডাজ নট লাইক টু ইট হোম কুকড ফুড, সে বাড়ির বানানো খাবার খেতে একদমই পছন্দ করে না। আর সে কি পছন্দ করে? চিপস, বার্গার, পিৎজা, সফট ড্রিঙ্কস ফ্রম দি মার্কেট, মানে বাজারের বুঝতেই পারছেন বার্গার, পিৎজা, চিপস এইসব খেতে পছন্দ করে, আর তাই জন্য তার এরকম রোগ হয়েছে। তাহলে দেখুন এখানে যে দুটো ছবি দেওয়া আছে, এই যে রোগা মেয়েটা এটার হচ্ছে কি হয়েছে, ইনার হচ্ছে ম্যারাসমাস হয়েছে, যেটা হচ্ছে কোনো কার্বোহাইড্রেট বা প্রোটিন মানে ম্যাল নিউট্রিশন, মানে যে প্রয়োজনীয় নিউট্রিশনগুলো আমাদের দরকার তার অভাবের ফলে যে রোগ সেটা হচ্ছে ম্যারাসমাস। সেটা কার্বোহাইড্রেট হতে পারে, ফ্যাট হতে পারে, প্রোটিন হতে পারে, সব কিছুই হতে পারে। আর তার জন্য এই রোগা হয়ে যাচ্ছে, শুধু এর পেটটা হচ্ছে বেলুনের মতো ফুলে আছে। এটা হচ্ছে ম্যারাসমাস রোগ। এবং এই ছেলেটার যেটা হয়েছে সেটা হচ্ছে কোয়াশিয়রকর, যেটা শুধুমাত্র প্রোটিনের অভাবে হয়ে থাকে। তাহলে দুটি রোগের নাম দেখুন আমি লিখলাম। এই মেয়েটির হয়েছে ম্যারাসমাস, যেটা হচ্ছে ম্যাল নিউট্রিশনের অভাবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কিছুর অভাবে, এবং ছেলেটার হয়েছে কোয়াশিয়রকর, যেটা হচ্ছে প্রোটিনের অভাবে। এখানে একটি ইনি হচ্ছেন একজন 30 বছরের মহিলা যার নাম হচ্ছে গোমতী, এবং এই হচ্ছে তার ফ্যামিলি মেম্বার্স। কিছুদিন আগে মানে যখন এই ঘটনাটি লেখা হচ্ছে তার কিছুদিন আগে তার স্বামী না খেতে পেয়ে মারা গেছে। এটা হচ্ছে উড়িষ্যার কালাহান্ডির ঘটনা। উড়িষ্যার কালাহান্ডিতে সবথেকে বেশি পরিমাণ ধান উৎপন্ন হয়, এমনকি সেটা বাইরের স্টেটগুলোতেও রপ্তানি করা হয়। এখানে সেই গল্পটাই বলা হবে। এখানে দেখুন যে সত্যি ঘটনাটা লেখা আছে যে গোমতী একজন 30 বছরের মহিলা। গোমতী ওয়ার্কস ইন দ্য ফিল্ডস অফ এ রিচ ফার্মার, একজন ধনী চাষির মাঠে হচ্ছে গোমতী চাষ করেন, এবং তিনি যে হার্ড ওয়ার্কটা করছেন তার পরিবর্তে তিনি একদমই কম টাকা পান, এবং সেই টাকাটা এতটাই কম যে সে তার জন্য এনাফ রাইস, যেটা মানে যতটা পর্যাপ্ত পরিমাণ ভাত তাকে খেতে হবে সে সেটাও খেতে পায় না। সে জঙ্গলে যায় এবং সেখানকার পাতা, ইট লিভস অ্যান্ড রুটস,
এবং সেখানকার বিভিন্ন মূল জাতীয় যেগুলো খাবার যোগ্য সেগুলো খায়। আর এটা কোথাকার ঘটনা? এই যে কালাহান্ডির ঘটনা, উড়িষ্যার কালাহান্ডি, যেখানে সবথেকে বেশি ধান উৎপন্ন হয়। সেখানকার মানুষেরাই, এটা যদিও অনেক আগেকার কথা, সেখানকার মানুষেরাই চাল খেতে পায়নি একসময়, তারা অভুক্ত থেকেছে এবং এই না খেতে পাওয়ার জন্য মারা গেছে। এরপর আসছে দেখুন জিভ। এটা হচ্ছে একটা সেন্স অর্গান এবং জিভের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন টেস্ট পাই। এইখান থেকেও কোশ্চেন আসে। জিভের একদম সামনে দেখুন মিষ্টি জিনিসের আমরা স্বাদ পাই, আর একদম দূরে হচ্ছে আমরা বিটার জিনিসের টেস্ট পাই। একদম সুইটের পাশেই আছে দেখুন নোনতা বা সল্টি জিনিস, এবং তারপর আছে সাওয়ার বা টক জিনিস। আপনারা নিশ্চয়ই একটি সংস্কৃত শ্লোক পড়েছেন, মধু তিষ্ঠতি জিহ্বাগ্রে হৃদয়ে তু হলাহলম। সেই রকমই মানে একদম সামনেই হচ্ছে আমরা মধু পাই, মানে মিষ্টি পাই, আর দূরের দিকে হচ্ছে তিক্ত জিনিসটা আমরা পাই। আর তারপরে রয়েছে মিষ্টির পাশেই নোনতা, আর এদিকে তিক্তর পাশে রয়েছে টক। আমাদের 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে ম্যাঙ্গোস রাউন্ড দি ইয়ার। এখানে দেখুন একটা পাউরুটির কথা বলা হয়েছে। পাউরুটির উপর যদি কিছুটা পরিমাণ জল ছিটিয়ে তাকে একটা বক্সের মধ্যে বন্ধ করে রাখা হয়, কিছুদিন পরে দেখবেন তাতে এরকম সবুজ সবুজ ছোপ দেখা যাচ্ছে, মানে এই পাউরুটিটা নষ্ট হতে শুরু হয়েছে। আর সবথেকে বেশি খাবার নষ্ট হয় সামার বা গ্রীষ্মকালে। আগেকার দিনে ফ্রিজ ছিল না, তখন খাবারকে 1-2 দিনের জন্য ফ্রেশ রাখার জন্য কি করতে হয়, আর এই ম্যাচিংটা পরীক্ষাতেও এসেছিল। দেখুন মিল্কের জন্য আমরা কি করি? বয়েল ইট, আমরা তাকে গরম করে রেখে দিই। কুকড রাইসকে আমরা কি বলি? একটা বাটিতে নিই এবং সেখানে কি করি? কিছুটা পরিমাণ জল দিয়ে রেখে দিই। আর অনিয়ন গার্লিককে কি করি? শুকনো কোনো প্লেসে রাখি। আর গ্রিন কোরিয়েন্ডার বা ধনিয়া যেটা, তাকে আমরা কি করি? ভিজে কাপড় জড়িয়ে রেখে দিই। তাহলে যদি আমি আরেকবার বলি, আমরা মিল্ককে কি করি? মিল্ককে আমরা বয়েল করি, আর গার্লিক আর অনিয়ন পেঁয়াজকে আমরা কি করি? শুকনো জায়গায় রেখে দিই। ভাতকে কি করি? কোনো বাটিতে নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে সেটাকে আমরা রেখে দিই। আর ধনে পাতাকে কি করি? একটা ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিই। এখানে চিট্টিবাবু সম্পর্কে লেখা আছে এবং চিন্নাবাবু সম্পর্কে, যারা কিনা আন্ধ্রপ্রদেশের আত্রিয়াপুরমে থাকে। শুধু এই জায়গাটা ইম্পর্টেন্ট যে আত্রিয়াপুরম কোথায়? আত্রিয়াপুরম হচ্ছে আন্ধ্রপ্রদেশে। আর এখানে একটা টার্ম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মামিদি টান্ডরা। আমরা যে আম পাঁপড় খাই তাকে আন্ধ্রপ্রদেশে মামিদি টান্ডরা বলা হয়। একবার এসেছিল যে মামিদি টান্ডরা কি, এটা হচ্ছে আম পাঁপড় বা আমসত্ত্ব যেটা, এবং এটা কোথাকার মানে কোন স্টেটের? এটা আন্ধ্রপ্রদেশের। আর এটা বানাতে দেখুন 4 উইকস লাগে, মানে 4 সপ্তাহ বা প্রায় 1 মাস সময় লাগে মামিদি টান্ডরা বানানোর জন্য। নেক্সট আমাদের 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে সিডস, মানে বীজ নিয়ে চ্যাপ্টারটা। এখানে কিছু বীজ থেকে গাছ তৈরি হবার যে প্রসেস তার কথা বলা হয়েছে, এবং কি বীজের কথা বলা হয়েছে দেখুন এখানে লেখাই আছে। 4টে থেকে 5টা দানা হচ্ছে দিতে হবে কোনো একটা পটে। এখানে দেখতেই পাচ্ছেন একটা পট আছে। আমরা জেনে নেব সেই বীজের নামগুলো কি। মাস্টার্ড বা সর্ষে, ফেনুগ্রিক বা মেথি, সিসামি মানে তিল, এবং কোরিয়ান্ডার মানে হচ্ছে ধনে বীজ। যদি এই বীজগুলোকে আমরা এরকম কোনো টবে লাগাই, কিছুদিনের মধ্যেই দেখতে পাবো যে সেখান থেকে গাছ উৎপন্ন হয়েছে। এখানে একটি ইম্পর্ট্যান্ট টপিকের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পিচার প্ল্যান্ট। পিচার প্ল্যান্টের অনেক নাম হলো নেপান্থিস, এই যেখানে লেখা আছে। এটা হচ্ছে কলসপত্রী গাছ। এই জিনিসটা কলসের মতো দেখতে, সেজন্য একে কলসপত্রী গাছ বলা হয়। এটা কোথায় কোথায় পাওয়া যায়? আমাদের দেশের মেঘালয়া, এছাড়াও অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। এই গাছের একটা প্রচুর সুন্দর গন্ধ আছে।
আর সেই গন্ধটার জন্যে বিভিন্ন ধরনের পতঙ্গ এছাড়াও ব্যাঙ, ইঁদুর এই গাছটার কাছে চলে আসে এবং যখনই তারা এই জায়গাটাতে আসে এই ঢাকনাটা বন্ধ হয়ে যায় এবং কীটপতঙ্গ বা প্রাণীগুলো আটকে পড়ে। তারপর তারা আস্তে আস্তে মারা যায় এবং সেখান থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এই গাছটা। মেনলি নাইট্রোজেনের জন্যই, মানে প্রোটিনের জন্যই এই গাছটা বিভিন্ন কীটপতঙ্গ এবং ব্যাঙ বা ইঁদুরকেও মেরে ফেলে। এটার আরেক নাম হচ্ছে নেপান্থিস। এখান থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে নেপান্থিস এর আরেক নাম, এবং এটা কোথায় কোথায় পাওয়া যায়, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং আমাদের দেশের মেঘালয়। এখানে আমরা ভেলক্রো সম্পর্কে পড়ব। ভেলক্রো মানে এই যে এখানে একটা জুতোর ছবি দেওয়া আছে, দেখুন এই জায়গাটা যে চিটটা আমরা লাগাই বা ব্যাগের অনেক বেল্টেও থাকে, যে আমরা চিটটা লাগাই তাকে হচ্ছে ভেলক্রো বলা হয়। ভেলক্রো মানে স্টিক করার জন্য কিছুকে। আর এটি কে আবিষ্কার করেছেন? এটি হচ্ছে জিওর্জ মেস্টার 1948 খ্রিস্টাব্দে এটিকে আবিষ্কার করেছেন। এখানে একটা সুন্দর গল্প আছে। তার কুকুরকে নিয়ে ঘোরাতে নিয়ে যেত এবং একটা জঙ্গলের দিকে যখন যেত সেখান থেকে কিছু জিনিস এই কুকুরের লোমে আটকে যেত এবং সেখান থেকে সে ভাবে যে এই বীজগুলো যখন কুকুরের গায়ে আটকে যাচ্ছে, মানে এরকম আমি কিছু জিনিস বানাবো যেটা দুটো জিনিসকে একসাথে জুড়ে রাখবে, মানে হুকের কাজ করে। সেখান থেকে তার আইডিয়া এবং সেখান থেকে তিনি এমন একটা মেটেরিয়াল বানান যেটার নাম হচ্ছে ভেলক্রো। এবং আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রেই এরকম চিট দেখুন ইউজ হয়। জিওর্জ মেস্টার, আপনারা এই নামটার সাথে গুলিয়ে যাবেন। আরেকটা এরকম সেম নাম আছে গ্রেগর জোহান মেন্ডেল, সেটাও আমরা পড়বো লাস্টের দিকের চ্যাপ্টারে। সেটা হচ্ছে মেন্ডেল আর এটা হচ্ছে মেস্ট্রাল। মেস্ট্রাল হচ্ছে ভেলক্রো আবিষ্কার করেছে আর মেন্ডেল হচ্ছে বংশগতি সম্পর্কে বলেছেন। বংশগতির জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। কিছু জিনিসকে বাইরে থেকে আমাদের দেশে আনা হয়েছে সেই সম্পর্কে এই জায়গাতে লেখা আছে এবং দেখুন একটা লঙ্কারও ছবি দেওয়া আছে। আমরা লঙ্কা ছাড়া হয়তো কোনো তরকারি বা স্পাইসি খাবার ভাবতেই পারি না। সেটা কোথা থেকে আনা হয়েছে দেখুন, সেটা আমরা সাউথ আমেরিকা থেকে এনেছি। সাউথ আমেরিকা থেকে চিলিজ আনা হয়েছে। গ্রিন চিলি ছাড়াও টমেটো এবং আলু, যেটা পটেটো, টমেটো আর পটেটো হচ্ছে সাউথ আমেরিকা থেকে আনা হয়েছে। তাহলে সাউথ আমেরিকা থেকে কি আনা হয়েছে? গ্রিন চিলিজ, টমেটো এবং পটেটো। তাহলে টমেটো, পটেটো আর গ্রিন চিলিজ যেটা, সেটা সাউথ আমেরিকা থেকে আনা হয়েছে। আর আফ্রিকা থেকে হচ্ছে কফি আর ভিন্ডি আনা হয়েছে। আর ইউরোপ থেকে ক্যাবেজ এবং পি আনা হয়েছে, মানে মটরশুঁটি এবং বাঁধাকপি। তাহলে ভিন্ডি আর কফি আনা হয়েছে আফ্রিকা থেকে, ইউরোপ থেকে আনা হয়েছে ক্যাবেজ এবং পি। এখন আমরা 5টা চ্যাপ্টার পড়লাম। এই 5টা চ্যাপ্টার থেকে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন। বাকি চ্যাপ্টারগুলো আমরা নেক্সট ভিডিওতে পড়ব। থ্যাংক ইউ।